Hello my dear students of class 10, hope you all are fine. Today I am here with you with a lesson from your book First Flight, and the lesson is a poem named A Tiger in the Zoo by Leslie Norris from page number 29. So at the very outset I am going to give you a small introduction to the poet of the poem, Leslie Norris. So Leslie Norris was born on 21st May 1921 in Martha Tydfield, United Kingdom. উনি ইউনাইটেড কিংডমের মার্থা টাইডফিল্ডে 1921 সালের 21 মে জন্মগ্রহণ করেছিলেন। লেসলি নরিস ওয়াজ আ ওয়েলশ পোয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। উনি ওয়েলশ ভাষার একজন কবি ছিলেন এবং শর্ট স্টোরিও উনি লিখতেন। দ্যাট মিন্স হি বিলং টু ওয়েলশ ভাষার কবি ছিলেন মানে উনি ইউনাইটেড কিংডমের ওয়েলস কান্ট্রির বাসিন্দা ছিলেন। হি ইজ কনসিডার্ড এজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলশ রাইটার্স। উনি ওয়েলশ রাইটার্স বিখ্যাত ওয়েলশ কিছু রাইটার্সদের মধ্যে একজন ছিলেন। হি টট এট একাডেমিক ইনস্টিটিউশনস ইন ব্রিটেন অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। উনি ইউনাইটেড স্টেটস এবং ব্রিটেনের কিছু একাডেমিক ইনস্টিটিউশনে শিক্ষাদান করতেন এবং ইনক্লুডিং ব্রিঘাম ইয়াং ইউনিভার্সিটি, উনি সেই ইউনিভার্সিটিতেও শিক্ষাদান করেছিলেন। হিজ ইম্পর্টেন্ট ক্রিয়েশনস আর ফাইন্ডিং গোল্ড, দ্য লাউড ওয়াইন্ডার, Sliding, The Girl from Cardigan, Norris's Earth, The Collected Poems, etc. কয়েকটা আমি মেনশন করলাম ওনার কিছু ইম্পর্টেন্ট লিখার ক্রিয়েশনসের। হিজ লিটারারি পাবলিকেশনস ওয়ান মেনি প্রাইজেস। উনি ওনার লিখার জন্য ক্রিয়েশনসের জন্য অনেক প্রাইজও পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন। দিস ফেমাস রাইটার ব্রিথড হিজ লাস্ট on 6th April 2006 in United States. ঠিক আছে, 2006-এর 6th এপ্রিলে উনি ইউনাইটেড স্টেটসে উনি দেহত্যাগ করেছিলেন। নাও কামিং টু দ্য পোয়েম আ টাইগার ইন দ্য জু মানে আমরা জানি চিড়িয়াখানাতে বাঘ। তো ইনবক্স কী আছে দেখি আমরা ইন্ট্রোডাকশনে পোয়েম সম্বন্ধে একটু আন্দাজ করার জন্য কি আছে কবিতাতে সেটা একটু সংক্ষিপ্তভাবে লেখা আছে। তো লেটস স্টার্ট। দিস পোয়েম কন্ট্রাস্ট আ টাইগার ইন দ্য জু উইথ দ্য টাইগার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। এই কবিতাতে বৈপরীত্য দেখানো হচ্ছে একটা বাঘ যখন সে চিড়িয়াখানাতে আছে এবং সেই বাঘটি যখন তার ন্যাচারাল হ্যাবিটেটে আছে মানে তার প্রাকৃতিক ঘর মানে জঙ্গলে আছে। সেই দুই জায়গাতে সে তার বিচরণ নিয়ে একটা পার্থক্য দেখানো হয়েছে। This poem moves from the zoo in the jungle and back again to the zoo. এই কবিতাটা শুরু হয়েছে জু থেকে শুরু হয়ে জাঙ্গলে গেছে এবং জাঙ্গল থেকে বনজঙ্গল থেকে আবার ফিরে এসছে কোথায়? জুতে। চিড়িয়াখানা থেকে জঙ্গলে গেছে এবং জঙ্গল থেকে জুতে এসছে এবং দুই জায়গাতে বাঘের বিচরণটাকে তুলে ধরা হয়েছে। Read the poem silently once and say which stanzas speak about the tiger in the zoo and which ones speak about the tiger in the jungle. তোমাদেরকে সাইলেন্টলি কবিতাটা পড়তে বলা হয়েছে এবং বুঝতে বলা হয়েছে যে কোথায় কোন স্ট্যান্জাতে বাঘের চিড়িয়াখানার ডেসক্রিপশন দেওয়া হয়েছে, চিড়িয়াখানাতে বাঘের বিচরণের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং কোথায় জাঙ্গলে তার বিচরণে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। আর সাইলেন্ট রিডিংটা হচ্ছে কবিতার একটা বিশেষ অংশ। আমাদেরকে কবিতা বোধগম্য করতে হলে, ভালোভাবে বুঝতে হলে সাইলেন্ট রিডিং ইজ আ মাস্ট। তো তোমরা পড়বে সাইলেন্টলি কবিতাটা ভালো করে বোঝার জন্য। এখন আমরা এটা লাউড রিডিং করব। সো লেটস স্টার্ট। আ টাইগার ইন দ্য জু বাই লেসলি নরিস. He stalks in his vivid stripes the few steps of his cage, on pads of velvet quiet in his quiet rage. He should be lurking in shadow, sliding through long grass near the water hole where plump deer pass. He should be snarling around houses at the jungle's edge, baring his white fangs, his claws terrorizing the village. But he is locked in a concrete cell, his strength behind bars, stalking the length of his cage, ignoring visitors.
He hears the last voice at night, the patrolling curs, and stares with his brilliant eyes at the brilliant stars. তো আমরা এখন স্টেনজা ওয়াইজ এটার ডেসক্রিপশনটা জেনে নেব। He stalks in his vivid stripes. Stalks মানে চুপিসারে হাঁটা, লুকিয়ে লুকিয়ে হাঁটা। ভিভিড স্পষ্ট উজ্জ্বল, স্ট্রাইপস হচ্ছে সেই কালো দাগ, বাঘের শরীরের দাগ আমরা সবাই দেখেছি, সেই কালো দাগের কথা বলা হচ্ছে স্ট্রাইপস। দ্য ফিউ স্টেপস অল্প সংখ্যক হাঁটা, কোথায়? কেজের ভিতরে। সে কেজটা ছোট থাকে, জঙ্গলে তার অবাধ বিচরণ থাকে, কিন্তু কেজের ভিতরে অল্প জায়গার মধ্যে তাকে হাঁটতে হয়। অন পেডস অফ ভেলভেট কোয়াইট, পায়ের বিবরণ দেওয়া হচ্ছে, নরম পায়ের বিবরণ দেওয়া হচ্ছে। ইন হিজ কোয়াইট রেজ, কোয়াইট মানে হচ্ছে নিশ্চুপ, চুপচাপ, আর রাগ, রেজ মানে রাগ। তো আমরা এই স্টেন্সাতে কি পাচ্ছি? হি, এখানে হি বলতে বাঘকে বোঝানো হয়েছে। আমরা অ্যানিম্যালসকে নর্মালি ইংলিশে ইট বলে বলা হয়, কিন্তু এখানে পার্সনিফিকেশন করা হয়েছে হি দিয়ে। খেয়াল করবে কথাগুলো, পার্সনিফিকেশন করা হয়েছে হি বলে। আমরা মানুষ বলতে হি, শি এগুলা ইউজ করি, কিন্তু এখানে পার্সনিফিকেশন করার জন্য বাঘকে হি হিসেবে কবি ইউজ করেছেন। তো এই স্টেনজাটা হচ্ছে, সে চুপিসারে হাঁটছে, তার শরীরে স্পষ্ট উজ্জ্বল কালো দাগ, খাঁচার ভিতরের সেই স্বল্প পরিসরের মধ্যে তার স্বল্প পদক্ষেপ, আর সে হাঁটছে তার ভেলভেটের মতো তুলতুলে পায়ের পাতার উপরে। খেয়াল করবে, ভেলভেট কোয়াইট বলা হচ্ছে, তার পায়ের সঙ্গে, নরম পায়ের সঙ্গে, পায়ের পাতার সঙ্গে ভেলভেটের তুলনা করা হচ্ছে এখানে। তুলতুলে পায়ের উপরে সে হাঁটছে, আর তার মধ্যে রয়েছে নিশ্চুপ রাগ, যেটা সে প্রকাশ করছে না। সেই যে রাগটা, তার বাঘ মানেই আমরা জানি রাগী জন্তু, কিন্তু সে তার রাগটা প্রকাশ করতে পারছে না সেই খাঁচার ভিতরে। Now coming to the second stanza, he should be lurking in shadow, sliding through long grass near the water hole where plump deer pass. মানে লার্কিং হচ্ছে গিয়ে এই যে লুকোচুরি, হ্যাঁ, বাঘ যখন শিকার ধরতে যায় তাকে সে লুকোচুরি খেলে, একবার লুকোয়, একবার তারপরে এইভাবে এরকম করে করে শিকারকে অনুসরণ করে। এবং শেডো আমরা জানি ছায়া, স্লাইডিং মানে পিছলে যাওয়া, থ্রু লং গ্রাস বুঝতে পারছি, নিয়ার দ্য ওয়াটার হোল গর্ত, জলের গর্ত, প্লাম্প ডিয়ার, প্লাম্প মানে হচ্ছে মোটাসোটা হৃষ্টপুষ্ট, ডিয়ার মানে হরিণ আমরা জানি। তো এই স্ট্যান্জাতে কি বলা হচ্ছে? তার তো ছায়াতে লুকোচুরি খেলার কথা বাঘের, লম্বা ঘাসের মধ্য দিয়ে পিছলে গিয়ে জলাশয়ের পাশে যেখানে দিয়ে হৃষ্টপুষ্ট হরিণ হেঁটে যায়, সেখান দিয়ে তাকে হাঁটার কথা, বাঘের হাঁটার কথা, এবং হরিণকে, হৃষ্টপুষ্ট হরিণকে জলাশয়ের পাশে অনুসরণ করার কথা। Now third stanza, he should be snarling around houses at the jungle's edge, bearing his white fangs, his claws terrorizing the village. তো স্নার্লিং মানে হচ্ছে গিয়ে যে গর্জন করে যে বাঘ, সেটা। এবং এজ মানে জাঙ্গলস এজ মানে জাঙ্গলের বনের কিনারায়, বেয়ারিং মানে দর্শন করে, মানে দেখিয়ে, এবং হোয়াইট ফ্যাংস সাদা দাঁত, ক্লজ মানে জানি আমরা সেই যে বাঘের থাবা সেটা, টেরোরাইজিং মানে ভয় দেখানো, ভিলেজ মানে গ্রাম আমরা জানি। তো এখানে কি বলা হচ্ছে থার্ড স্ট্যান্জাতে? তার তো জঙ্গলের পাশে যে ঘর বাড়িগুলো রয়েছে সেখানে গিয়ে গর্জন করার কথা, তার সাদা দাঁতগুলো বের করে আর থাবা দেখিয়ে গ্রামবাসীদের ভয় দেখানোর কথা। তো এই যে মাঝখানের দুটো সেকেন্ড এবং থার্ড স্ট্যান্জাতে আমরা পেয়েছি জঙ্গলে বাঘের বিচরণ সম্বন্ধে কবি আলোচনা করেছেন, মানে কবি ওনার কবিতাটা তুলে ধরেছেন এইভাবে যে জঙ্গলে সে তার কীভাবে বিচরণ করে বাঘ। এবং প্রথম স্ট্যান্জাতে আমরা পেয়েছি কেজে বাঘের বিচরণ। Now coming to the fourth stanza, but he is locked in a concrete cell, his strength behind bars, stalking the length of his cage, ignoring visitors. লকড আমরা জানি বন্দি, কংক্রিট মানে ইট পাথর বালু দিয়ে বানানো যে বিল্ডিং সেটা, সেল মানে কারাগার, বন্দিশালা,
আর স্ট্রেংথ মানে জানি আমরা শক্তি। বিহাইন্ড পিছনে, বার্স কারাগারের পিছনে। স্টকিং সেই আবার চুপিসারে হাঁটা। লেংথ আমরা জানি সেই যে দৈর্ঘ্যটা, অফিস কেজ তার যে কেজের কারাগারের। এবং ইগনোরিং মানে হচ্ছে উপেক্ষা করা। ভিজিটার্স যে দর্শন করতে আসে, আমরা চিড়িয়াখানাতে সবাই বাঘ দেখতে যাই, জন্তু জানোয়ার যাদেরকে বন্দি করে রাখা হয় তাদেরকে দেখতে যাই। তো এই ফোর্থ স্ট্যান্জাতে কি আছে, কিন্তু সে তো বন্দি হয়ে আছে ইট সিমেন্ট পাথর দিয়ে বানানো কারাগারে, তার শক্তি কারাগারের পিছনে বন্দি, তাই সে কারাগারের ভিতরেই চুপিসারে হাঁটছে, সেই স্বল্প জায়গার মধ্যে তার দর্শনার্থীদের সে উপেক্ষা করে। ঠিক আছে, নাও কামিং টু দ্য লাস্ট স্ট্যান্জা। He hears the last voice at night, the patrolling curs, and stares with his brilliant eyes at the brilliant stars. ভয়েস আমরা জানি ধ্বনি, এবং প্যাট্রোলিং কার্স মানে হচ্ছে সেই যে পুলিশরা টহল দেয় গাড়ি নিয়ে, সেই টহলদারি পুলিশের গাড়ির আওয়াজ। স্টেয়ার্স মানে তাকিয়ে থাকা, আর ব্রিলিয়েন্ট আইস উজ্জ্বল চোখ তার, আর তারা তো আমরা স্টার্স মানে তারা, এটা আমরা সবাই জানি। তো এখানে কি বলা হচ্ছে, সে কারাগারে বন্দী হয়ে শুনতে পাচ্ছে রাতের শেষ ধ্বনি, আর সেটা হচ্ছে টহলদারি পুলিশের গাড়ির আওয়াজ। সে তখন তাকিয়ে আছে তার উজ্জ্বল চোখ দিয়ে আকাশের উজ্জ্বল নক্ষত্রের দিকে, তারার দিকে। তো আমরা এই কবিতাতে কি পেলাম, যে খাঁচার কবি এখানে খাঁচায় বন্দি বাঘের অসহায়ত্বের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেটা করতে গিয়ে খাঁচায় বন্দি বাঘের রোজকার জীবনের সাথে তার ন্যাচারাল হ্যাবিটেটের রোজকার জীবনের, ন্যাচারাল হ্যাবিটেট মানে আমরা জানলাম যে জঙ্গল, সেই জঙ্গলের তার রোজকার জীবনের একটা পার্থক্য উনি দেখিয়েছেন। এখন তোমরা খেয়াল করবে কবিতাতে আমরা কিছু রাইমিং ওয়ার্ডস দেখব। রাইমিং ওয়ার্ডস কোথায় আছে দেখব আমরা। প্রথম স্ট্যান্জাটা খেয়াল করো, যে হি স্টকস ইন হিজ ভিভিড স্ট্রাইপস আছে, এটার সঙ্গে নেক্সট যে লাইনটা দ্য ফিউ স্টেপস অফ হিজ কেজ, সেই লাস্টের যে দুটো ওয়ার্ডের স্ট্রাইপস কেজ এগুলাতে কোনো রাইমিং কন্টেন্ট নেই। কিন্তু থার্ড লাইনে আসো, অন পেটস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ, থার্ড লাইনেও আমরা কোনো রাইমিং কন্টেন্ট পেলাম না, কিন্তু ইন হিজ কোয়াইট রেজ, তারপরে দেখো সেকেন্ড লাইনে কেজের সঙ্গে রেজ একটা রাইম করছে। তারপরে আবার সেকেন্ড স্টেঞ্জাতে যাও, ঠিক সেইভাবে হি শুড বি লার্কিং ইন এ শেডো স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম্প ডিয়ার পাস, এখানে দেখো সেকেন্ড লাইনের সঙ্গে গ্রাসের সঙ্গে ফোর্থ লাইনের পাশে রাইম করছে। ঠিক এইভাবে থার্ড লাইনে দেখো, থার্ড স্টেঞ্জাতে দেখো সেকেন্ড লাইনের সঙ্গে এজের সঙ্গে ফোর্থ লাইনের ভিলেজ রাইম করছে। তারপরে আবার ফোর্থ স্টেঞ্জাতে দেখো সেকেন্ড লাইন ভার্সের সঙ্গে ফোর্থ লাইনে ভিজিটার্স রাইম করছে। ঠিক সেইভাবে লাস্ট স্টেঞ্জাতে পাবে সেকেন্ড লাইনে কার্সের সঙ্গে অ্যাট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, কার্স স্টার্স এখানে রাইম করছে। আমরা আরেকটা জিনিস দেখে নেই, এখানে আমরা ফার্স্ট স্টেঞ্জাতে দেখো ফোর্থ লাইনে আছে অন পেয়ার্স অফ ভেলভেট কোয়াইট, এখানে ওর যে পায়ের সঙ্গে ভেলভেটের তুলনা করেছেন কবি, এটাকে বলা হচ্ছে এখানে এটাকে বলা হয় মেটাফর। এখানে অ্যাজ লাগানো নেই, অ্যাজ পেটস অ্যাজ ভেলভেট এরকম লেখা নেই, যদি থাকতো তাহলে এটাকে আমরা সিমিলি বলতাম। এখানে এজ লাগানো নেই, অন পেটস অফ ভেলভেট কোয়াইট, আমাদেরকে এটা পরে বুঝে নিতে হচ্ছে যে এটা ভেলভেটের সঙ্গে তার পায়ের তুলনা করা হচ্ছে, এখানে কবি মেটাফর ইউজ করেছেন। সো দ্যাটস অল ফর today. In my next video I'll come up with the question answers of this lesson. So till then, goodbye, stay safe, stay strong.